আমরা আজকে সমান্তর প্রগতি পড়াবো। তার আগে তোমাদের অনুক্রমা শ্রেণীর যে ফার্স্ট ভিডিওটা তোমরা দেখে নিবে, তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই অনুক্রম বা সিকোয়েন্স আর প্রগতি একই জিনিস, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে এর প্রতিটা পদের সঙ্গে লজিক্যাল একটা এক্সপ্রেশন তো থাকবেই, তার সঙ্গে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও থাকবে। কিরকম দেখো, আমি যদি কতগুলো পদ নিই, যেমন মনে করো 2, 4, 6, 8, দেখো এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আমি যদি বলি যে সিকোয়েন্সটা 2n, তাহলে n এর মান যদি 1 বলি তাহলে এটা 2, n এর মান যদি 2 বলি এটা 4, এই এরকম একটা ম্যাথমেটিক্যাল ফর্ম থাকে। দেখো বলছি প্রগতি, প্রগতির আজকে আমরা পড়াবো সমান্তর প্রগতি। এছাড়া আমাদের গুণোত্তর প্রগতি আছে এবং বিপরীত প্রগতি আছে, সেগুলো আলাদা করে ভিডিও আমরা আলোচনা করব। আজকে আমরা সমান্তর প্রগতি করব। আচ্ছা দেখো, প্রতিটি প্রগতিরই কিন্তু আমরা পদগুলোকে আমরা ইউএন বলি, n টার্ম ইউএন। এখন দেখো n তম পদ tn আর n টি পদের সমষ্টি sn যদি লিখি, তাহলে প্রথম পদটা কি লিখবো t1, দ্বিতীয় পদ t2। এটা কিন্তু যে কোনো প্রগতির ক্ষেত্রেই হবে, সমান্তর বা গুণোত্তর বা বিপরীত যাই হোক, তৃতীয় পদ t3 ইত্যাদি ইত্যাদি। তাহলে sn মানে কি লিখতে পারি না, t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 প্লাস tn মাইনাস 2 প্লাস tn মাইনাস 1 প্লাস tn। এবার আমরা যদি sn মাইনাস 1 বলি, মানে sn মাইনাস 1 টি পদের সমষ্টি, সেটা কি হবে? সেটা ইকুয়াল টু দেখো t1 t2 t3 প্লাস ডট 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 প্লাস tn মাইনাস 2 প্লাস tn মাইনাস 1। এটা হবে না? এবার যদি বিয়োগ করে দিই, তাহলে এই সবগুলো বিয়োগ চিহ্ন দিয়ে দাও, তাহলে দেখো এখানে লিখতে পারি sn মাইনাস sn মাইনাস 1, সব কেটে চলে যাবে, সব কেটে চলে যাবে, তাহলে tn। তাহলে এটা একটা আমার সূত্র গেল, n তম পদ tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। তাহলে n তম পদে কি লিখবো আমরা? tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। এটা কিন্তু যে কোনো প্রগতির ক্ষেত্রেই হবে। এটা কিসের ক্ষেত্রে হবে না, সমান্তর প্রগতি, এরিথমেটিক্যাল প্রোগ্রেশন, এই যে ap, বা গুণোত্তর প্রগতি, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, বিপরীত প্রগতি, হারমোনিক প্রগতি, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে হবে। তাহলে আমাদের n তম পদ tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। ঠিক আছে, এবারে আমরা আসবো কি না, সমান্তর প্রগতি। এই সূত্রটা কিন্তু যে কোনো প্রগতির ক্ষেত্রেই আমাদের কাজে লাগবে, যে n তম পদ tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। এটা যদি আমরা ভাষায় বলি, কোন প্রগতি সে সমান্তরই হোক আর গুণোত্তরই হোক, n তম পদ tn ইকুয়াল টু sn মাইনাস sn মাইনাস 1। এইবারে আমরা সমান্তর প্রগতিটা আলোচনা করব। সমান্তর মানে কি? সমযুক্ত অন্তর, সমযুক্ত অন্তর, অর্থাৎ অন্তরগুলো যদি সমান হয়ে যায় পরপর দুটো পদে, তখন তাকে আমরা বলি সমান্তর প্রগতি। আমি একটা উদাহরণ নিয়েছিলাম যে 2, 4, 6, 8, 10, এরকম করে আমি যদি বলি n টি পদ, যদি বলি n টি পদ, হ্যাঁ n টি পদ আমি যদি বলি, তাহলে দেখো, তাহলে t1 সমান 2, t2 সমান 4, t3 সমান 6 ইত্যাদি ইত্যাদি। তাহলে এর অন্তর কত? দেখো 2, এদের অন্তর কত? 2, এর অন্তর কত? 2। তাহলে সম অন্তর। আমি আরেকটা উদাহরণ দিই, মনে করো 7, 11, 15, 19, দেখো এটাও সমান্তর। এর অন্তর কত? 4, এর অন্তর কত? 4, এর অন্তর কত? 4। সুতরাং যদি পরপর দুটি পদের অন্তর যদি একই হয়ে যায়, তখন আমরা বলবো, তাকে সেই প্রগতিকে বলবো আমরা সমান্তর প্রগতি। অর্থাৎ
আমরা ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি যে সমান্তর প্রগতি মানে হচ্ছে যে যদি tn মাইনাস tn মাইনাস 1 ইজ ইকুয়াল টু ধ্রুবক হয় বা n বর্জিত হয়। কেউ যদি বলে tr মাইনাস tr মাইনাস 1 একই ব্যাপার সমান ধ্রুবক হয়, তখন আমরা সেই প্রগতিকে আমরা বলবো সমান্তর প্রগতি, বিয়োগফল কিন্তু। এবারে আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল ভাবে আমরা যে লিখি সেই চিহ্নগুলো দিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো আমরা কি করছি। আমরা সমান্তর প্রগতির আমরা প্রথম পদকে আমরা a দিয়ে লিখব, চিহ্ন দেবো সবসময়। সাধারণ অন্তর কমন ডিফারেন্স কে আমরা d দিয়ে লিখব। পদ সংখ্যা n, শেষ পদকে আমরা বলবো b। তাহলে আমি যদি প্রগতিটা লিখতে চাই তাহলে প্রথম পদটা কত a, তারপরে দেখো সাধারণ অন্তর d মানে তাহলে এর সঙ্গে d যোগ করলে তার পরেরটা পাওয়া যাবে, তাহলে কি লিখবো এটা a প্লাস d। তারপরে আবার এর সঙ্গে d যোগ করব, কত হবে না a প্লাস d প্লাস d, তাহলে সরল করলে কত হবে এটা না a প্লাস 2d। তারপরটা কত হবে a প্লাস 2d, তার সঙ্গে আবার d যোগ করব, তাহলে a প্লাস 3d। তারপরটা কত হবে না a প্লাস 4d, তারপরটা a প্লাস 5d, এরকম করে বলতে থাকি কত ভাবে আসছি আমরা। দেখো আমরা এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, এটা 4 নম্বর পদ, এটা 5 নম্বর পদ, এটা 6 নম্বর পদ। তাহলে দেখো তো এই 1 নম্বর পদকে আমরা a লিখেছি, পরে আসছি। দেখো এটাকে a প্লাস d টাকে লিখি যে 2 মাইনাস 1 ইনটু d। কেন d এর সহগ তো 1 আছে, 2 মাইনাস 1, 2 কেন আনলাম এই যে 2 জানার জন্য। এটা কত হবে না a প্লাস 3 মাইনাস 1 ইনটু d, এই যে 2 হবে। কেন 3 আনলাম, 3টা এখানে আছে বলে। তাহলে এইখানটা কত হবে এটা না a প্লাস 4 মাইনাস 1 ইনটু d, ওই একই ভাবে a প্লাস 5 মাইনাস 1 ইনটু d। তাহলে এই প্রথম পদটা কি লিখবো না দেখো a প্লাস 1 মাইনাস 1 ইনটু d। তাহলে এইটা থেকে দেখা যাচ্ছে যে r তম পদ কত হবে, 6 তম পদ কত হবে a প্লাস 6 মাইনাস 1 ইনটু d। অতএব r তম পদ tr কত হবে না a প্লাস r মাইনাস 1 ইনটু d। তাহলে সমান্তর প্রগতির ক্ষেত্রে আরেকটি সূত্র দাঁড়ালো যে কোন সমান্তর প্রগতির r তম পদ a প্লাস r মাইনাস 1 ইনটু d। তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখে দিই যে tr is equal to a plus r minus 1 into d। কোন সমান্তর প্রগতির r তম পদ tr is equal to a plus r minus 1 into d। দেখো আমরা প্রথম পদ a, দ্বিতীয় পদটা a plus d, এর সঙ্গে d যোগ করতে হবে, তবেই তো সাধারণ অন্তরটা d হবে। তার সঙ্গে d যোগ করেছি 2d এসেছে, তার সঙ্গে d যোগ করেছি 3 এসেছে। সেকেন্ড দিকে আমরা চলে এলাম 8 তম পদ tr is equal to a plus r minus 1 into d। এবারে আমরা সেই শেষ পদটা n তম, তো তাহলে n তম পদ কত হবে, এখান থেকে n বসিয়ে দেব। n তম পদ tn কত হবে না a plus n minus 1 into d। যদি বলে 14 তম পদ t14 কত হবে না কত না a plus 14 minus 1 মানে 13 into d। সুতরাং কোন প্রগতি আমরা 8 তম পদ tr is equal to a plus r minus 1 into d, যেখানে প্রগতির প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অন্তর হচ্ছে d। এবারে আমরা একটা প্রগতির সমষ্টি বার করি যে n সংখ্যক পদের সমষ্টি কত হবে আমরা একটু লিখি। মনে করো প্রগতিটার n তম পদের সমষ্টি sn, তাহলে প্রথম পদটা বলেছি a, সাধারণ অন্তর d আর শেষ পদটা d। তাহলে প্রথমটা a ছিল। আচ্ছা এবার প্রগতির সমষ্টি চাইছি, তো তখন কিন্তু শ্রেণী চলে এসেছে। প্রগতি বলতে কিন্তু কমা কমাতে লিখছিলাম, এবার যখনই শ্রেণী চলে আসবে তখন থেকে বলবো কিন্তু আমরা সমান্তর শ্রেণী, যখন যোগফলটা করছি। আর যোগফলটা না বললে প্রগতি। তাহলে আমি এই সমান্তর শ্রেণীর যে আমি সমষ্টি বার করতে যাচ্ছি প্রথম পদে প্লাস দ্বিতীয় পদটা
কত না a প্লাস d, তৃতীয় পদটা কত না a প্লাস 2d, এই যে তৃতীয় পদ a প্লাস c মাইনাস 1d। এইবারে দেখো শেষ পদটা কত বলেছি, তাই তো? তাহলে শেষ পদের আগের পদটা কত না b, তার সঙ্গে d কম হবে, সাধারণত তো d, তাহলে কত হবে না b মাইনাস d। তার আগেরটা কত হবে না আরো d কম হবে, কত হবে না b মাইনাস 2d। এবারে এইগুলোর সমষ্টি আমাকে চেয়েছে, যে n সংখ্যক পদের সমষ্টি চেয়েছে। প্রথম পদটা a, দ্বিতীয় পদটা a প্লাস d, তৃতীয় পদটা a প্লাস 2d, চতুর্থ পদটা হলো a প্লাস 3d, পঞ্চম পদটা হলো a প্লাস 4d। এরকম করে শেষ পদটা হচ্ছে b, তার আগেরটা b মাইনাস d, মানে এটা n মাইনাস 1 তম পদ, n মাইনাস 2 তম পদ, a b মাইনাস 2d। এবারে যদি আমরা ঘুরিয়ে লিখি একই ব্যাপার, এই সেমটাকে যদি ঘুরিয়ে লিখি কত হবে, প্রথমটা b, তারপরটা কত হবে b মাইনাস d, তারপরটা কত হবে b মাইনাস 2, এর উপরে হতেই থাকবে। শেষটা ছিল a, তার আগেরটা হচ্ছে a প্লাস d, তার আগেরটা হচ্ছে a প্লাস 2d। ক্লিয়ার? তাহলে আমি এসএনটাকে প্রথম থেকে লিখলাম, আবার এটাকে ঘুরিয়ে লিখলাম, যোগ করে দিই। যোগ করলে কি দাঁড়াচ্ছে, বাদিক বাদিক যোগ করলে 2SN, এই দুটো সমষ্টি কত a প্লাস b, এই দুটো সমষ্টি কত a প্লাস b, এই দুটো সমষ্টি কত a প্লাস b। দেখো এগুলো কেটে যাচ্ছে, dd কেটে যাচ্ছে, dd কেটে যাচ্ছে। আবার দেখো এখানে কত না এটাও a প্লাস b, এখানে কত a প্লাস b, এখানে কত a প্লাস b। কতগুলো a প্লাস b আছে জানো? 1 2 3 4 5 6, না 6টা নয়, এখানে n সংখ্যক পদ। তো এই যে আমরা ডট ডট দিয়ে রেখেছি, তাহলে এখানে n টা আছে, তাহলে এরকম n সংখ্যক a প্লাস b আছে। a প্লাস b কটা আছে এখানে, কিন্তু আমার 6টা নয়, এখানে n সংখ্যক। তাহলে n সংখ্যক a প্লাস b এর সমষ্টি কত না n দিয়ে গুণ, যদি বলে 5টা 3 এর সমষ্টি কত 5 * 3, তাহলে এখানে বলেছে n সংখ্যক a প্লাস b এর সমষ্টি কত না n * a প্লাস b। তাহলে Sn কত হবে না Sn n * a প্লাস b বাই 2। একটু ভালো করে লিখলে যে লিখি আমি a প্লাস b বাই 2 ইনটু n, তার মানে কি প্রথম পদ এবং শেষ পদের অর্ধেক মানে গড়। আমি লিখতে পারি ইজ ইকুয়াল টু প্রথম পদ ও শেষ পদের গড়, গড়টা দুই ভাগ ইনটু n, এই হলো আমাদের n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা এই সূত্রটাও পেলাম যে কোন সমান্তর প্রগতি n সংখ্যক পদের সমষ্টি Sn কত হলো না আমাদের হলো Sn n a প্লাস b বাই 2, অর্থাৎ প্রথম পদ দুটো শেষ পদ বাই 2 দুটো পদের সংখ্যা। আচ্ছা এইবারে আমার তো এখানে প্রথম পদ শেষ পদ তো নাও দেওয়া থাকতে পারে, যদি শুধু প্রথম পদ আর সাধারণ অন্তর দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্রটা কি হবে দেখো। কি হবে ওই একই ব্যাপার, ওখানে আমরা b এর মানটা বসিয়ে দেব। তাহলে আমাদের Sn ইজ ইকুয়াল টু কি ছিল না n ইনটু a প্লাস b বাই 2। এবারে বিটা কত, b মানে শেষ পদ, শেষ পদ মানে কত n তম পদ, ঠিক কি না? n তম পদ মানে tn, সে আগে সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d, মানে বসিয়ে দিয়ে এখানে। তাহলে ইজ ইকুয়াল টু n বাই 2 a প্লাস n বাই 2, দুইটাকে নিয়ে চলে এসেছি, a প্লাস b এর মানটা বসিয়ে দিই a প্লাস n মাইনাস 1 ইনটু b। সরল করলে হবে n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে কোন সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কি দাঁড়ালো না Sn ইজ ইকুয়াল টু যে n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। সুতরাং আমি এই সূত্রটাও লিখে দিই, মানে কোন সূত্রটা কখন লাগবে সেটা তোমাদের অঙ্ক করে বুঝতে হবে যে
কি দেওয়া আছে, তার মানে Sn সাফিক্স n ইজ ইকুয়াল টু n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। ওই যে বলেছি a মানে প্রথম পদ, d মানে সাধারণ অন্তর, আর n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা সমান্তরাল প্রকৃতির এই সূত্রগুলো আমরা পেলাম। এবারে আমরা এই সূত্রগুলোর সাহায্যে কয়েকটা অঙ্ক করি, তারপর আমরা আবার সূত্রে যাব। তোমাকে যদি বললো যে এই সমান্তর শ্রেণী লিখি, সমান্তর শ্রেণী কিরকম 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 প্লাস ডট ডট প্লাস n এর সমষ্টি বার করো। তাহলে এখানে প্রথম পদটা কত, a = 1। কোন সূত্রে সাহায্য করতে পারি, x সাহায্য করতে পারি, x সাহায্য করতে পারি। যেহেতু শেষ পদটা দেওয়া আছে তাহলে x সাহায্য করি। তাহলে কত হবে, b = কত n। তাহলে sn কত হবে, sn কত হবে না n ইনটু a প্লাস b বাই 2, সাজিয়ে লিখলে n ইনটু n প্লাস 1/2। তাহলে কোন সমান্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি, sn n ইনটু n প্লাস 1/2। এইটাকে আমরা সংক্ষেপে লিখি যে ক্যাপিটাল সিগমা r, r = 1 থেকে n। তোমরা স্ট্যাটিস্টিক্সও করেছো, এই সিগমা মানে যোগ, প্রথমে r এর মান 1 প্লাস r এর মান 2 প্লাস r এর মান 3, ফাইনাল মান n পর্যন্ত যাবে। তার মানে আমাদের এই সূত্রটা দাঁড়ালো সিগমা r, r = 1 থেকে n n ইনটু n প্লাস 1/2। এবারে আমাদের বলে যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত। ছোট্ট একটা অঙ্ক বলে দিল যে প্রথম 50টি সংখ্যার সমষ্টি কত। তাহলে এর মান কত, 50। তাহলে 50 ইনটু 51/2। তাহলে 2 কেটে 25 হয়ে গেল, এর গুণ করে দিতে হবে সেটা সহজেই হয়ে যাবে। এবারে যদি বলে তাহলে গড় কত, আবার n দিয়ে ভাগ করতে হবে, সেসবগুলো অঙ্ক করতে করতে শিখতে হবে। এবারে আমাদের আর কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো প্রমাণ করছি না, ওই আমরা তো এটা করলাম। এবারে দেখো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এটাকে সংক্ষেপে লিখি সিগমা r স্কয়ার, r = 1 থেকে n। এর সূত্র হবে কত না n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। সূত্রটা মনে রাখতে হবে সিগমা r স্কয়ার। এটা অঙ্ক করলে মানটা বসিয়ে দিয়ে সরল করলেই হয়ে যাবে। যদি বলে প্রথম 20টি সংখ্যার বর্গের সমষ্টি হলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডট 20 স্কয়ার, তাহলে এর মান 20 বসিয়ে দেবে। এরপরে এই সূত্রটা 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। এটাকে সংক্ষেপে লিখব কি রকম করে না সিগমা r কিউব, r = 1 থেকে n, এটা হচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার, n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে এই তিনটে সূত্র খুব ইম্পর্টেন্ট। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটাকে এই চিহ্ন দিয়ে ইউজ করেছি, তার সূত্র n ইনটু n প্লাস 1/2। প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি, তাকে এই চিহ্ন দিয়ে লিখেছি যে সিগমা r স্কয়ার, r = 1 থেকে n, তার সূত্র n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6। প্রথম n সংখ্যক সংখ্যার ঘনের সমষ্টি, এবারে তার সূত্র হচ্ছে যে সিগমা r কিউব, r = 1 থেকে n, এই সূত্র। এরপরে আমরা আরো কয়েকটা সূত্র দেখে নিই। দেখো এই সূত্রটা যে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 3 টু দি পাওয়ার 4 প্লাস করে নিয়ে এরকম n টু দি পাওয়ার 4, এর সূত্র কোনো বইয়ে কিন্তু পাবে না। দেখো এই সূত্রটা যে আমরা সংক্ষেপে লিখতে পারি যে r = 1 থেকে n পর্যন্ত r টু দি পাওয়ার 4। এইটা হচ্ছে দেখো সেই প্রথম n সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি সূত্রের মতো, n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1/6 ইনটু লাস্টে এই পদটা লাল কালারে লিখে দিয়েছি, ইম্পর্টেন্ট, 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1/5। এটা প্লাস কিন্তু মাইনাস নয়। এই অঙ্কটা আমাদের কাজে লাগতে পারে, বিশেষ করে 12 এ যখন তোমরা ইন্টিগ্রেশন করবে
সেখানে এই ধরনের অঙ্ক একটা দুটো থাকবে যে 1 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 4 করে n টু দি পাওয়ার 4 এর সূত্র হচ্ছে এই সূত্র যে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 ইনটু 3n স্কয়ার প্লাস 3n মাইনাস 1 বাই 5। এটা কাজে লাগবে তোমাদের, দেখে নেবে। এরপরে আমরা আরো কয়েকটা সূত্র আলোচনা করার আগে আরো কয়েকটা টপিকস আমি আলোচনা করে দিই, তোমাদের বইয়ে আছে। যদি তোমাদের সমান্তর প্রগতিভুক্ত তিনটে শ্রেণী থাকে এবং তাদের সমষ্টি দেওয়া থাকে, মন দিয়ে শোনো কি বললাম, সমান্তর প্রগতিভুক্ত তিনটে পদ এবং তার সমষ্টি দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরবো পদগুলো ওই আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। যদি তিনটি পদ সমান্তর প্রগতিভুক্ত হয় এবং তাদের সমষ্টি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ধরবো তিনটি পদ আলফা মাইনাস বিটা, আলফা আর আলফা প্লাস বিটা। কেন আমরা ধরবো এইভাবে? না দেখো এদের অন্তর্গত বিটা, এই যে এটা থেকে বিয়োগ করলে কত বিটা, এটা বিটা। যদি তিনটি পদ থাকে, তিনটি পদ, যদি চারটি পদ থাকে তাহলে কিন্তু অন্য হয়ে যাবে। কিরকম? এই আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা। কেন? যোগ করলে দেখো বিটা বিটা গুলো কেটে যাচ্ছে। আমি যদি এরকম করে ধরতাম তাহলে কিন্তু আমাদের এই যোগফলটাতে বিটা কাটতো না। আমি যদি ধরতাম যে আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা, এদের সাধারণ অন্তর কিন্তু বিটা ঠিকই আছে, কিন্তু যোগ করলে বিটাটা কাটবে না। তো ওই জন্য আমরা এখানে সাধারণ অন্তর 2 বিটা করে নিয়েছি, এর বিয়োগ করলে 2 বিটা, এটাও 2 বিটা। ওই জন্য আমরা চারটি পদ যদি থাকে, এটা তো এইটাও সমান্তর প্রগতিভুক্ত ঠিকই, কিন্তু এরকম করব না। কেন? না যোগ করলে বিটা কাটবে না। আবার কেউ যদি এরকম ভাবে যে আলফা মাইনাস 2 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, তাহলে কিন্তু আবার তারা সমান্তর প্রগতিভুক্ত হচ্ছে না, সেক্ষেত্রে সাধারণ অন্তর কিন্তু 2 বিটা হচ্ছে না। সেই জন্য আমরা যে চারটে পদ সমান্তর প্রগতিভুক্ত এবং তাদের সমষ্টি দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা ধরবো আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা। যদি তিনটে পদ, চারটে পদ, পাঁচটা পদ হয়, যদি 5টি পদ থাকে তাহলে একই রকম এইভাবে রাখবো। আগে ছিল তিনটে পদ আলফা, আলফা মাইনাস বিটা আর আলফা প্লাস বিটা, এর সঙ্গে একটা বাড়ি দাও আলফা মাইনাস 2 বিটা, আলফা প্লাস 2 বিটা। কটা পদ হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এর সঙ্গে রিলেশন। যোগ করলে সব বিটা কেটে যাবে। আবার 6টা পদ থাকে তখন এর সঙ্গে করব। 6টি পদ যদি থাকে তাহলে দেখো এটাকে লিখে দিই, তাহলে আলফা মাইনাস 3 বিটা, আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস 2 বিটা। এখানটা কত হবে? 2 কমই দাও, আলফা মাইনাস 5 বিটা, এখানে আলফা প্লাস 5 বিটা। যখন তোমরা গুণোত্তর প্রগতি করবে সেখানেও এই কনসেপশন লাগবে, সেটা পরে আমরা তখন আলোচনা করবো। যাই হোক, তাহলে আমাদের সমান্তর প্রগতিভুক্ত যদি তিনটে পদ থাকে এবং সমষ্টি দেওয়া থাকে, সেক্ষেত্রে এরকম ধরবো। যদি চারটে পদ দেওয়া থাকে এরকম ধরবো, 5টা পদ দেওয়া থাকবে এরকম ধরবো, 6টা পদ দেওয়া থাকবে এরকম ধরবো। কেন ধরবো? না যেন যোগ করলে বিটাগুলো কেটে যায়, অর্থাৎ আমরা ডাইরেক্ট মধ্য পদটা পেয়ে যাব। তার মানে দেখো কোন সমান্তর প্রগতির মধ্যপদ যদি পেতে হয় তখন কি হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দুটো যদি থাকে তখন কি হবে? দেখো যদি দুটো পদ থাকে, বলেছে এ আর বি দুটো সমান্তর প্রগতিযুক্ত, তাদের একটা সমান্তরীয় মধ্যক বসাও। এ বি এর মাঝখানে একটা মধ্যক বসাতে হবে যেন এই দুটোর অন্তর যেন সমান হয়। তাহলে মনে করি এটা আর না আর, তাহলে কত হবে? আর মাইনাস এ ইজিক্যাল টু বি মাইনাস আর হবে, কারণ এর থেকে বিয়োগ সমান এর থেকে বিয়োগ, আরটা দিকে চলে গেছে। 2r ইজিক্যাল টু a প্লাস b, তাহলে r ইজিক্যাল টু কত? a প্লাস b বাই 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম করে, a ও b এর
সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক কত হবে না a প্লাস b বাই 2, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। যদি তিনটে হয় দেখো তো, যদি সমান্তর প্রগতিযুক্ত যে তিনটে পদ দিয়ে আছে, তাহলে আমরা যোগ করলেই কিন্তু তাহলে মধ্যপদটাই হবে এই দুটো সমান্তরীয় মধ্যক হয়ে যাচ্ছে। এবারে আমরা পরবর্তী ক্ষেত্রে আসব যে একটা ছোট একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, তারপরে আমরা ধর্মগুলোতে যাব, মানে সমান্তরীয় মধ্যকের যে ধর্মগুলো সেগুলোতে আমরা যাব। কি বলছে দেখো, একটা অঙ্ক বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক, বলছে প্রথম nটি বিজোড় সংখ্যার সমষ্টি। বিজোড় সংখ্যার সমষ্টি তোমরা চেয়েছে কত, 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 9 ডট 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 nটি কিন্তু। তাহলে আমি এখানে শেষ পদটা বার করতে যাব না, তাহলে আমাদের Sn এর সূত্র কি আছে, Sn কত n বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু b। তাহলে এখানে n তো বলেছে nt, তাহলে n বাই 2, 2a a মানে প্রথম পদ 1 তাহলে 2 প্লাস n তো n ই হবে n মাইনাস 1, d মানে কত থাকবে সাধারণত পরপর বিয়োগ করো, এর থেকে a বিয়োগ, এর থেকে a বিয়োগ, এর থেকে a বিয়োগ, এর থেকে a বিয়োগ করলে কত হচ্ছে না 2 হচ্ছে ইনটু 2। তাহলে সহজ করলে কত হচ্ছে না n বাই 2 ইনটু 2 প্লাস 2n মাইনাস 2, তাহলে 2 এ 2 এ কেটে গেল, তাহলে কত দাঁড়ালো n বাই 2 ইনটু 2 ইনটু n, n এ কেটে সমান x স্কয়ার। তো মজার সূত্র, তাহলে এটা সমান হয়ে গেল n স্কয়ার। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে একদম পূর্ণবর্গ সংখ্যা, এরকম অঙ্ক থাকতেও পারে। এইবারে এটাকে আরেকটু সুন্দর করে দিলে হবে এরকমই, n তম পদটা কত হবে দেখো, এর n তম পদ কত হবে tn, tn ইকুয়াল টু কত না a, সূত্র লিখে দিই a প্লাস n মাইনাস 1 ইনটু d, তাহলে a মানে কত 1 প্লাস n তো n মাইনাস 1 ইনটু d মানে কত 2, সলভ করলে হবে a প্লাস 2n মাইনাস 2 ইকুয়াল টু 2n মাইনাস 1। তাহলে শেষ পদটাকে আমরা লিখতে পারি 2n মাইনাস 1। এইবারে যদি তোমাকে বলে এরকম একটা অঙ্ক না কোষের উত্তর বার করতে পারবো, যদি বলে এরকম যে 1 যুক্ত 3 যুক্ত 5 যুক্ত 7 ডট 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 প্লাস 49, এটা সমষ্টি কত, তাহলে 49 কে আমরা 2n 1 দিয়ে লিখি, তাহলে এই পদ সংখ্যা পেয়ে যাব। কত হবে না 48, 1 বিয়োগ করে দাও তাহলে 48, কত বলো 2n 1 সমান 48 না 48 নয়, এটা 49 ছিল বিয়োগ সংখ্যা 49, তাহলে 2n কত 50, n 25, তাহলে আমরা লিখতে পারি 49 কে লিখতে পারি কত 2 গুণিত 25 মাইনাস 1, তাহলে কত না 25 স্কয়ার সমান 625। তাহলে মোট পদ সংখ্যাটা যে নিতে হবে বা শেষকে আমরা 2n 1 দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে কি না n স্কয়ার। তো n এর মানটা জানতে পারলে কতগুলো n, শেষ পদ দেওয়া থাকলে আমি কতগুলো n টা জানতে পারলে n স্কয়ার হয়ে যাবে। আমরা এইভাবে প্রথম n টি বিজোড় সংখ্যার সমষ্টি পাবো। আচ্ছা, এখানে আমি আরেকটা ছোট্ট অঙ্ক নিয়ে আলোচনা করছি, দেখো বলছে কোন প্রগতির p সংখ্যক পদের যোগফল 3p স্কয়ার প্লাস 5p হলে দেখাও যে প্রগতিটি একটি সমান্তর প্রগতি। তা এটা তো তোমাদের একটু আমি অন্যভাবে করাবো। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে না sp is equal to 3p square plus 5p। এবারে আমি যদি tp মানে p তম পদ, তো যে কোনো পদের ক্ষেত্রে তোমরা বলতে পারি tp is equal to sp minus sp minus 1, এই প্রথমেই বলেছি। এবার দেখো sp মানে কত বলেই দিয়েছে 3p square plus 5p,
মাইনাস এইবারে দেখো sp মাইনাস 1 কত sp যদি 3p স্কয়ার প্লাস 5p হয় তাহলে sp মাইনাস 1 p এর পরিবর্তে p মাইনাস 1 বসাবো তাহলে কত হবে না 3 ইনটু p মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 5 ইনটু p মাইনাস 1 সলভ করি একটু যে 3p স্কয়ার প্লাস 5p মাইনাস 3 ইনটু p স্কয়ার মাইনাস 6p তাই তো 6p দেখো ক্যালকুলেশনটা সরল করলে হলো যে এইগুলো ক্যালকুলেশন করলে এখানটা 3p স্কয়ার মাইনাস p মাইনাস 2 সলভ করলে 6p প্লাস 2 তাহলে আমাদের যে কি হলো না এই tp হয়ে গেল কত না কত 6p প্লাস 2 ক্লিয়ার এবারে দেখো পরপর দুটো পদের অন্তর বার করতে হবে এবং সেইটাকে দেখাতে হবে p এর উপর নির্ভর করে না এবারে দেখো tp মাইনাস 1 tp মাইনাস 1 পরপর দুটো পদের অন্তর বার করছি সেটা যে সমান হবে তো আমি জানি না সমান দেখাতে পারলেই আমি সেটাকে বলতে পারি এটা সমান্তর প্রগতি তাহলে আমি ক্যালকুলেশনটা করি তাহলে 6p প্লাস 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে একই রকম ক্যালকুলেশন যে p এর পরিবর্তে বসাবো আমরা p মাইনাস 1 প্লাস 2 সরল করি তাহলে 6p প্লাস 2 মাইনাস 6p প্লাস মানে প্লাস হয়ে যাবে 6 মাইনাস 2 কেটে গেল তাহলে কত হয়ে গেল 6 যাহা p নিরপেক্ষ অতএব প্রগতিটি সমান্তর দেখো আগে আমরা sp মাইনাস 1 করে আমরা tp বার করেছি যে ক্যালকুলেশন মুছে দিয়েছি তারপরে পরপর দুটো পদের অন্তর বার করেছি সেটা কি হয়ে গেল না তাহলে p নাই কেন p নাই তার মানে দেখো আমি যদি এখান থেকে বলতে পারি যে t2 মাইনাস t1 কত 6 তারপরে t4 মাইনাস t3 কত 6 আবার t3 মাইনাস t2 সমান 6 তা সব সময় দুটো পদের অন্তর 6 বের হচ্ছে ওই জন্য এটা একটা সমান্তর শ্রেণী গঠন করে এবারে আমরা সমান্তর শ্রেণীর কতগুলো ধর্ম বলবো সেই ধর্ম নিয়ে আলোচনা করব সেই ধর্মগুলো আমাদের ভালো করে জানতে হবে অঙ্ক কষার জন্য দেখো কোন সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে একটি ধ্রুবক রাশি k যুক্ত হলে গঠিত নতুন প্রগতিটি হয় যার সাধারণ অন্তর আগের প্রগতি সাধারণ অন্তরের সমান যে নতুন প্রগতিটি হয় অন্তরের সমান সমান্তর প্রগতির প্রতিটি পদের সঙ্গে ধ্রুবক রাশি k যুক্ত করলে গঠিত নতুন সমান্তর প্রগতি এটা সমান্তর হবে সমান্তর প্রগতি গঠিত হবে দেখো উদাহরণ মনে করো একটা প্রগতি a প্লাস b a প্লাস 2b a প্লাস 3b ইত্যাদি ইত্যাদি তার সাধারণ অন্তর কত b এইবারে আমি তার সাথে k যোগ করে দিচ্ছি তাহলে a প্লাস k তারপরটা কত হবে কমা কমা দিয়ে লিখি a প্লাস b প্লাস k a প্লাস 2b প্লাস k a প্লাস 3b প্লাস k এবার এদের সাধারণ অন্তর কত বিয়োগ করো এই দুটো বিয়োগ করলে কত হবে a প্লাস d প্লাস k মাইনাস a মাইনাস k সমান d আবার এই দুটো বিয়োগ করো d হবে তাহলে এই ক্ষেত্রেও d হচ্ছে তাহলে কোন প্রগতির প্রতিটি পদের সাথে একটি ধ্রুবক রাশিকে যুক্ত করলে গঠিত যে নতুন সমান্তর প্রগতি হয় তার সাধারণ অন্তর আগের সাধারণ অন্তরের মানের সঙ্গে সমান তার মানে এখানে দুটো ধর্ম একটা হচ্ছে যে প্রগতিটা হলো সেটাও সমান্তর প্রগতি তার সাথে আরেকটা ধর্ম হলো কি না আগের সাধারণ অন্তরে যা এরও সাধারণ অন্তর এবার দেখো আমরা কে যুক্ত না করে যদি বিয়োগ করি দুই নম্বর ধর্ম কি হবে জাস্ট এখানে বিয়োগ করে দাও বিয়োগ করে দাও একই ব্যাপার এই বিয়োগ আর এখানে প্লাস হয়ে কেটে চলে যাবে তার মানে এই দুটো মিলে কি দাঁড়ালো যে কোন সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে কোন একটি ধ্রুবক রাশি
যোগ করি বা বিয়োগ করি, যে নতুন প্রগতিটি গঠিত হবে সেটাও একটা সমান্তর প্রগতি হবে এবং যার সাধারণ অন্তর আগের যে প্রগতি ছিল তা সাধারণ অন্তরের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এইটা গেল আমাদের দুটো প্রপার্টি একসঙ্গে। এবারে দেখো সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে একটি ধ্রুবক রাশি কে গুণলে গঠিত যে নতুন সমান্তর প্রগতি গঠিত হয় তা সাধারণ অন্তর আগের প্রগতি সমান্তরের কে গুণ। ঠিক এখানেও দুটো ধর্ম একসঙ্গে বলে দেওয়া হলো যে কে গুণ করলে যে প্রগতিটা হবে সেটাও একটা সমান্তর প্রগতি হবে, কিন্তু তার সাধারণ অন্তর আগের তার কে গুণ হয়ে যাবে। দেখো আলোচনাটা বলি আমরা। একটা সমান্তর প্রগতি এ প্লাস ডি, এ প্লাস 2d, এ প্লাস 3d, শেষ পদটা কত এ প্লাস n মাইনাস 1 ইনটু ডি লিখলাম। এবারে বলছি আমরা কে গুণ করি, তো নতুন প্রগতিটা কি হবে একটু লিখি। নতুন প্রগতিটা আমাদের এরকম হবে, কে দিয়ে গুণ করলে হবে যে, আচ্ছা তার আগে সাধারণ অন্তরটা ডি নিশ্চয়ই, সেটাই করেছি। তাহলে কে গুণ করি তাহলে কত হবে, এটা a কে, এটা a কে প্লাস d কে, এটা কত a কে প্লাস 2d কে, a কে প্লাস 3d কে, আর লাস্টেরটা হবে a কে প্লাস n মাইনাস 1 ইনটু d কে। দেখো বিয়োগ করো, এই যে বিয়োগ করলে কত হবে না a কে প্লাস d কে মাইনাস a কে কেটে গেল, তাহলে কত হয়ে গেল d কে। আবার এই দুটো বিয়োগ করো, তাহলে a কে প্লাস 2d কে মাইনাস a কে মাইনাস d কে, তাহলে d কে হলো। সব ক্ষেত্রে বিয়োগ করলে d কে হলো। তাহলে এটা সাধারণ অন্তর কত হলো, সাধারণ অন্তর কত হলো না d কে। ক্লিয়ার? তার মানে সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে একটি ধ্রুবক রাশি কে গুণ করলে যে নতুন সমান্তর প্রগতি গঠিত হয় তার সাধারণ অন্তর আগের প্রগতি সাধারণ অন্তরের কে গুণ। এই যে দেখতে পাচ্ছি আগেরটা ছিল d, এখন হয়ে গেল d কে। এরপরে আমাদের যদি কে দিয়ে ভাগ করি কি হবে সেটা দেখো। দেখো সমান্তর প্রগতির প্রতিটি পদের সাথে একটি ধ্রুবক রাশি কে দিয়ে ভাগ হলে গঠিত যে নতুন প্রগতিটি হয় তা সাধারণ অন্তর আগের সাধারণ প্রগতি সাধারণ অন্তরের কি অংশ। দেখো একই রকম ব্যাপার। আবার a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d প্লাস ডট ডট এ প্লাস কেন প্রগতি বলছি a প্লাস n মাইনাস 1 ইনটু d। কে দিয়ে ভাগ করলে কত হবে a বাই k প্লাস d বাই k, a বাই k প্লাস 2d বাই k, a বাই k প্লাস 3d বাই k, তেমনি a বাই k প্লাস n মাইনাস 1 ইনটু d বাই k। এবার একটা সমান্তর প্রগতি, কেন এটা অন্তরগুলো বিয়োগ করো, এটা প্রথম পদ দ্বিতীয় পদ, এর বিয়োগ করলে কত হচ্ছে এটা কেটে যাবে, তাহলে d বাই k, এটা কেটে যাবে, এটাও হয়ে যাবে d বাই k। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটার সাধারণ অন্তর d বাই k, অর্থাৎ যে প্রগতি তৈরি হলো সেটা একটা সাধারণ সমান্তর প্রগতি এবং তার সাধারণ অন্তর আগের প্রগতির সাধারণ অন্তরের কিন্তু এই অংশ হলো। এবারে দেখো আমাদের আরো কতগুলো ধর্ম আমাদের জানতে হবে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রগতি ধর্মগুলো আলোচনা করছিলাম এটা একটা প্রগতি। এবারে আমরা দেখো যে দুটো প্রগতি বলি, যেমন একটা প্রগতি আমরা ধরেছি যে a1 a2 a3 এরকম, আর একটা প্রগতি ধরছি আমরা b1 b2 b3। দুটো প্রগতি সাধারণত d1 এবং d2 ধরে নিয়েছি। তাহলে দুটো প্রগতি যে যোগ করি মানে প্রথম পদের সঙ্গে প্রথম পদ, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ, তৃতীয় পদের সঙ্গে তৃতীয় পদ, এরকম করে যদি প্রগতি তৈরি করি তো নতুন একটা প্রগতি হবে, সেটাও কিন্তু সমান্তর প্রগতি হবে এবং যা সাধারণ অন্তর d1 প্লাস d2। কিরকম দেখো, তাহলে প্রথম প্রগতিটা কত ছিল a1, তারপরটা কত পদটা a1 প্লাস d1 এই যে বলেছি, তারপরটা a2 প্লাস d2, a3 প্লাস d3, তারপরে a4 প্লাস d4।
এটা একটা আমাদের প্রগতি, 1 নম্বর প্রগতি। 2 নম্বর প্রগতিটা কি? 2 নম্বর প্রগতিটা কি না b1 আমি আর এইগুলোকে a2 a3 লিখছি ঠিকই, কিন্তু a2 এর মানটা এটা, a3 এর মানটা এটা। তেমনি একই ভাবে আর একটা প্রগতি করি, কত না b1, তারপরে এটা কত না b1 প্লাস d2, তারপরে কত b1 প্লাস, সরি এগুলো সব d1 হবে, সবই তো d1 হবে, সবই d1। এটা আমি ধরেছি তো, আমি তো d1, তেমনি এটা b1 প্লাস d2, b1 প্লাস, আচ্ছা একটু ভুল হয়ে গেল আমার, একটু ভুল হয়ে গেল, এটা একটু লিখতে হবে এরকম করে। হ্যাঁ একটু ভুল হয়ে গেল আপনার। দেখো তাহলে প্রথমটা a1 a2 লিখেছি ঠিক এইভাবে, অ্যাকচুয়ালি a1 টা a1, তাহলে a2 টা কত a1 প্লাস d1, যেহেতু সাধারণ অন্তর d1 বলেছি। a3 টা কত, তাহলে a1 প্লাস 2d1, a4 টা লেখা নেই, a1 প্লাস 3d1। একই ভাবে দ্বিতীয় একটা সমান্তর শ্রেণী b1 তার প্রথম পদ, তাহলে b1 প্লাস d2, যেহেতু এদের সাধারণ অন্তর আমরা d2 ধরেছি, b1 প্লাস 2d2, b1 প্লাস 3d2। এই যে নিশ্চয়ই বুঝতে পেরেছো, এরকম করে আমরা তো ধরি তো a প্লাস n মাইনাস 1 ইনটু d। এবারে দেখো এটা যোগ করে দিচ্ছি, এই যে যোগ করলাম, দুটো প্রগতি যোগ করছি, তাহলে কত a1 প্লাস b1 প্রথম পদ, এগুলো যোগ করে দেখো a1 প্লাস b1 টা একসাথে লিখেছি, b1 প্লাস d2 আরেকটা লিখেছি, আবার এটা যোগ করছি, a1 প্লাস b1 টা একসাথে লিখেছি, 2 কমন নিয়ে b1 প্লাস d2, আবার এটা যোগ করছি, a1 প্লাস b1 একসাথে লিখেছি, 3 ইনটু d1 প্লাস d2 লিখেছি, এই যে 3 কমন নিয়ে। তার মানে দেখো এই যে নতুন শ্রেণীটা হলো, এই যে নতুন শ্রেণীটা হলো, তার প্রথম পত্র a1 b1 যোগ করেছি, দেখো অন্তরটা d1 প্লাস d2, 2 ইনটু d1 প্লাস, তার মানে প্রত্যেকটা d1 প্লাস d2 করে বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে নতুন প্রগতি তৈরি হচ্ছে তার সাধারণ অন্তর হবে আগের যে প্রগতি দুটো ছিল তাদের সাধারণ অন্তরের সমষ্টি। এবারে আমি যদি এইগুলো বিয়োগ করতে চাই, এগুলো যদি আমি বিয়োগ করতে চাই, যদি বিয়োগ করতে চাই তাহলে কি হবে, বিয়োগ বিয়োগ বিয়োগ, তাহলে এটাও বিয়োগ হয়ে যাবে, এটাও বিয়োগ হয়ে যাবে, তখন একই থাকবে। এবার শুধু বিয়োগ করবো, উদাহরণ এটা b1, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, আর এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে। তার মানে দেখতে পাচ্ছি আমরা এদের সাধারণ অন্তর কত না d1 মাইনাস d2। এবারে দেখো যেগুলো বলা হলো না তার মানে সেগুলো নিশ্চয়ই সিদ্ধ করবে না। যেমন দেখো দুটো প্রগতি আমরা এই যে প্রপার্টি নিয়ে আলোচনা করছি, যে আমি যদি গুণ করে দিই যে নতুন প্রগতি হবে, দুটো প্রগতি আছে তাদেরকে গুণ করে দিলে যে নতুন প্রগতি হবে, সেটা কিন্তু সমান্তর প্রগতি হবে না, যোগ করলে হবে বা বিয়োগ করলে হবে। আবার দেখো যদি একটা প্রগতি, একটা এক্সাম্পল দিয়ে দেখি, যদি একটা প্রগতি বর্গ করি বা ঘন করি বা বর্গমূল করি বা ঘনমূল করি, সেটাও কিন্তু সমান্তর প্রগতি হবে না। যেমন মনে করো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি যে 1 2 3 4 5 ডট ডট 8, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের প্রগতি নিচ্ছি, এটা নিশ্চয়ই প্রগতি, কারণ প্রথম প্রতিটা সাধারণ প্রগতি তো বটে এবং সমান্তর প্রগতি। কেন না সাধারণ অন্তর 1, সাধারণ অন্তর 1, প্রতিটারই অন্তর 1। এবার দেখো এই প্রগতি যদি বর্গ করে দিই তাহলে কত, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, এটা কিন্তু একটা প্রগতি হলো না, কারণ এর অন্তর কত 3, এখানে কত 9 মাইনাস 4 মানে 5, এর কত 16 মাইনাস 9 মানে 7। সুতরাং কোন প্রগতিকে যদি আমরা বর্গ করি, প্রতিটা পদকে যদি বর্গ করি, যে নতুন একটা অনুক্রম আসবে ঠিকই, প্রগতি তো আসবে ঠিকই, সেটা কিন্তু আর সমান্তর প্রগতি হবে না, সেটা একটা সমান্তর প্রগতি হবে না। ঠিক আছে, এটা প্রগতি তো হবেই। যেমন আমরা এটা কি লিখতে পারি, n, তো তাহলে প্রগতি হচ্ছে n স্কয়ার, কারণ
নয় কিন্তু প্রগতি। তাহলে কখন হবে না? না দুটো প্রগতিকে যদি আমরা গুণ করি, দুটো প্রগতির প্রতিটি পদকে যদি আমরা ভাগ করি, বা একটি প্রগতির পদগুলোকে যদি স্কোয়ার করি, বা কিউব অর্থাৎ আমরা পাওয়ার যদি করি, বা মূল করি, বর্গমূল ঘনমূল করি, তাহলে কিন্তু সেটা সমান্তরাল প্রগতি হবে না। এছাড়া আরো অনেকগুলো প্রপার্টি আমরা করব যখন আমরা গুণোত্তর প্রগতি পড়ব, যে গুণোত্তর প্রগতি হয়ে যাওয়ার পরে গুণোত্তর প্রগতি সমান্তরাল প্রগতি মিলিয়ে আমাদের কিছু ধর্ম থাকবে, সেগুলো তো এখন আমাদের গুণোত্তর প্রগতি তো এই ভিডিওতে হচ্ছে না, সুতরাং পরের ভিডিওতে তখন দেখবে, তখন আমরা একসঙ্গে করতে পারবো। যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এইটা না বুঝতে পারলে ভালো করে বারবার দেখো, তাহলে আশা করা যাচ্ছে বুঝতে পারবে। অঙ্কগুলো করো এবং শেষে যে ডেসক্রিপশন বক্সে দেখবে, আর তোমরা ক্লাস নোট করো, কিরকম পড়াচ্ছি, যেগুলো পড়ালাম সেগুলো ক্লাসে মানে খাতায় লিখো। ক্লাস নোট আমি দিয়ে দেবো হয়তো, কিন্তু ক্লাস নোট তোমরা নিজেরা করার চেষ্টা করো। আর ডেসক্রিপশন বক্সে খেয়াল করবে যে অঙ্কগুলো কষে দেওয়া হবে, সমান্তরাল প্রগতির অঙ্কগুলো কষে দেওয়া হবে, দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত।